বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনী বাতিল করে গণভোটের বিধান পুনর্বহাল। গুম খুনের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর। ওবায়দুল কাদেরের দেশ ত্যাগের ব্যাখ্যা চাইল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে 5 কার্যদিবসে কমিটি গঠন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। এবং ইভিএমে নয়, ব্যালটে হবে আগামী জাতীয় নির্বাচন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত কমিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অন্যতম অংশ দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ব্যবস্থা বাতিল করেছেন আদালত। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা রইল না। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব। শফিকুল ইসলাম রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিগত 16 বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের সঙ্গে শেখ হাসিনা জড়িত। এসব কার্যক্রমে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। আজ শুনানি শেষে তিনি এই সব তথ্য জানান। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্ট হত্যা গণহত্যার মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 36 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। গুম কমিশনের দেওয়া রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। এদিকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরও 3 মাস দেশে অবস্থান করে কিভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের সীমানা অতিক্রম করেছেন তা জানতে চেয়েছেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেফতার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এবং এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং কমিশন গঠনের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় অন্তর্বর্তী সরকার, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। সেই অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। সদস্যের সংখ্যা 5 থেকে 9 জন হতে পারে। সদস্যদের মধ্যে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্য। তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম এবং এখনো রয়েছি। এই বিষয়ে গত জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। সিইসি বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি আরও জানান, কমিশন জাতীয় সংসদ নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।
কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। D8 হল অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামেও পরিচিত। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয়। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিভাবে দেখে সেটা তাদের ব্যাপার, কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের বিজয়। সকালে সিলেটে মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন। এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌ পরিবহন উপদেষ্টা। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে। বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। এই 16 ডিসেম্বরের এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা বোনেরা সর্বহানি হয়েছে এবং 9 মাস আমাদের দেশ একটা বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল। আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথায়, কারণ আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি। দর্শক, রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন হাই স্কুলে বিএনপির মতবিনিময় সভা হচ্ছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রোমান চৌধুরী সুমন। রোমান, আমাদেরকে জানান যে বিএনপির যে মতবিনিময় সভা হচ্ছে সেখানে রাষ্ট্র সংস্কার নির্বাচন নিয়ে তারেক রহমান কি বলছেন বা এখন পর্যন্ত কি বলেছেন, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ মুকুল। আমি আছি রাষ্ট্র সংস্কারের 31 দফা দাবি উত্থাপন নিয়ে। আজকে কিন্তু নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংযুক্ত হবেন। আজকে বাংলাদেশের 3টি জেলাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার কথা রয়েছে। সেখানে নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা এবং আপনার আরেকটি জেলাতে তারা এখানে সংযুক্ত হবে। তো সকালে আমরা এই অনুষ্ঠানস্থলে এসে হাজির হয়েছি। আমরা এসে এখানে দেখতে পেয়েছি যে এখানে যে মঞ্চ নির্মাণ করা হয়েছে সেখানে একটি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে কি যে 31 দফা যে রয়েছে, যেটা নাকি 2023 সালের 13ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দাবি দাওয়াগুলো উত্থাপন করেছিলেন, সেই দাবির বিষয়টি নিয়ে একটি অ্যানিমেশন তৈরি করা হয়েছে। সেই অ্যানিমেশন মধ্যে দুজন ব্যক্তি কথোপকথন করছে। একজন ব্যক্তি কিন্তু এই 31 দফার দাবিগুলো উত্থাপন করছে এবং আরেকজন ব্যক্তি এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের, নাগরিকের, রাষ্ট্রের, আইনের এবং সর্বমহলের কি ধরনের উপকার হবে সেই সম্পর্কে প্রশ্নোত্তরের জবাব দিয়ে যাচ্ছিলেন। তো নারায়ণগঞ্জের কিন্তু আজকে এটা জেলা বিএনপির ব্যানারে হচ্ছে এবং নারায়ণগঞ্জের এই যে একজন সমন্বয়, আমি যে প্রোগ্রাম শিডিউলে যে তালিকাটি দেখতে পেয়েছি যে তারেক রহমান যে বিভিন্ন জেলায় যুক্ত হবেন 164 জেলায়, নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হচ্ছে নজরুল ইসলাম আজাদ, যিনি নাকি ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির 60টি থানা এবং 5টি উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দরা কিন্তু আজকে এই
অনুষ্ঠান স্থলে হাজির হয়েছেন, তারা তারেক রহমানের এই ৩১ দফা দাবির বক্তব্য শুনতে মুখর হয়ে আছেন। শুধুমাত্র যে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে সেটি নয়, আমরা দেখেছি অনেক কর্মীরাও আগ্রহ নিয়ে এখানে হাজির হয়ে গেছেন। আসলে এই ৩১ দফার বিষয়ে যে কি ৩১ দফার মধ্যে কি আছে এইসব বিষয়ে আমরা বিএনপি নেতাকর্মীদের সাথে আলোচনা করছি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই অনুষ্ঠান স্থলে মঞ্চ কিভাবে নির্মাণ এবং কিভাবে এই অনুষ্ঠান হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বিএনপি নেতৃবৃন্দের সাথে এই ৩১ দফা নিয়ে আলোচনা করে জানতে পেরেছি যে ৩১ দফার মধ্যে রয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর ২ বছর মেয়াদ নির্ধারণ, বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সময়ে আইনসভায় উচ্চকক্ষে প্রবর্তন এবং নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও পুনর্গঠন শক্তিশালীকরণ। এইসব বিষয়ে কিন্তু আমরা যে আরও কিছু দফা আছে, এইসব দফাগুলো এখানে আজকে তারেক রহমান সরাসরি এখানে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা করবেন। এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, নেতৃবৃন্দরা কিন্তু এখানে সরাসরি তারেক রহমানের কাছে প্রশ্ন করতে পারবেন এবং এখান থেকে বলা হয়েছে যে তারেক রহমানকে যে প্রশ্ন করা হবে যে ৩১টি দফার মধ্যে যে উল্লেখযোগ্য বিষয়গুলো আছে সেগুলি নিয়ে যারা তারা প্রশ্ন উত্থাপন করেন। এই ক্ষেত্রে আমরা আরও একটি বিষয় দেখতে পেয়েছি, যেটা হচ্ছে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দরা যে বিভিন্ন অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে তাদেরকে যে বার্তা দেওয়া হয়েছে মঞ্চ থেকে, নারায়ণগঞ্জের জেলা বিএনপির নেতৃবৃন্দরা এই উপস্থিত নেতৃবৃন্দকে জানিয়েছেন তারেক রহমান যে ৩১ দফা দাবি উত্থাপন করবেন সেই দাবিগুলো নিয়ে, যেমন স্বেচ্ছাসেবক দল তারা যেন তাদের স্ব অঞ্চলে মানুষের কাছে এই দাবিগুলি উত্থাপন করে এবং তাদেরকে বুঝিয়ে বলে। একই ছাত্র দল এবং ছাত্রদের যে আছে যুব দল আছে তারা যেন যুবকদের কাছেও এই বিষয়গুলো উত্থাপন করে। মোটামুটি তাদের কাছে স্পষ্ট বার্তা হচ্ছে যে এই ৩১ দফার বার্তাটি সারা বাংলাদেশের ৬৫টি জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা। এই জন্যই কিন্তু এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল এলাকার গিয়াসউদ্দিন হাই স্কুল মডেল থেকে সর্বশেষ। রোমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রোমান চৌধুরীর সুমন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিএনপির মতবিনিময় সভায় সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। দিনে ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জেলা। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। সকালে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কনকনে ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা। এদিকে ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিক নির্দেশনায় বিজয় র্যালি হয়েছে। হরিরামপুর থানা বিএনপির সভাপতি হাজী আব্দুল মান্নান মৃধার নেতৃত্বে র্যালি শেষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হক, হরিরামপুর থানা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম সহ আরও অনেকে। বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় তিনি বলেন, কিছুদিন আগে ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা তাকে দল থেকে বহিষ্কার করলেও তিনি শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের রাজনীতি করে যাবেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে তিনি দলের হয়ে জনগণের সেবা করে যাবেন বলেও জানান। বিজয় দিবস উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর কলাবাগান থানাধীন হাতিরপুলবাসীর উদ্যোগে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১০ আসনের বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
আয়োজক কমিটির সভাপতি সলিমুল্লাহ সাগর ছাড়াও এই সময় উপস্থিত ছিলেন শাহ আলম সৈকত, ব্যারিস্টার মোহাম্মদ ইউনুস আলী রুবেল, ইউসুফ রাসেল, মোহাম্মদ শামীম আলম এবং সাইফুল ইসলাম সাইদ সহ আরও অনেকে। রাজধানী ড্যামরায় প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল ১১টায় ড্যামরা যাত্রাবাড়ি সড়কের বাঁশেরপুল এলাকায় এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, বাঁশেরপুর আমিনবাগ এলাকার সুলতানা ইয়াসমিন আক্তার রুমি জমি জমা সংক্রান্ত বিষয় উল্লেখ করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি আদায় করা হয় মর্মে প্রবাসী আজাদের বিরুদ্ধে ড্যামরা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান এলাকাবাসী। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বল্প খরচে বাংলাদেশিদের সৌদি আরবে বিনিয়োগের লাইসেন্সের নিশ্চয়তা দিতে বিজয়ের মাসে উদ্বোধন করা হলো সৌদি আরবের প্রতিষ্ঠান সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশনের নতুন শাখা। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনের রূপায়ণ প্লাজায় সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশনের বাংলাদেশ শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক হৃদয় সুলতান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার ইমরান হোসেন, উপদেষ্টা আলামিন আলিফ, বিশিষ্ট ব্যবসায়ী আশিক বানাস ও ইসলামিক স্কলার মাওলানা মহসিন সহ আরও অনেকে। মহান বিজয় দিবস উপলক্ষে সেবামূলক সামাজিক সংগঠন হিউম্যানিটি অফ বাংলাদেশ লিবারেশন অফ হিউম্যানিটির উদ্যোগে জলাশয় পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। বিজয় দিবসের অঙ্গীকার দেশ রাখবো পরিষ্কার এই স্লোগানের রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় এই কার্যক্রম শুরু হয়। সেই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাউদ্দিন বলেন, দূষণমুক্ত পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে তাদের এই কার্যক্রম। সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর কবির জন বলেন, বিভিন্ন জলাশয় পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি আমরা বলছিলাম, সংবিধানের পঞ্চদশ সংসদের অন্যতম অংশ দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ব্যবস্থা বাতিল করেছেন আদালত। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা রইল না। আমাদের সহকর্মী শফিকুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অন্যতম অংশ দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ব্যবস্থা বাতিল করেছেন আদালত। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা রইল না। এছাড়া সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেছেন হাইকোর্ট। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সংক্রান্ত সংশোধনীর 2টি ধারাও বাতিল করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে রায় ঘোষণা শেষে হাইকোর্টের বিভিন্ন পর্যবেক্ষণের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন আইনজীবীরা। এই রায়ের মাধ্যমে আদালতে যারা আর্গু করেছে কম বেশি সবাই খুশি। রায়ের ব্যাপারে আমরা খুবই খুশি, কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটার আমরা বলবো সেটার অবসানের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল, সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। আদালত আরো বলেন, সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বাকি বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করতে পারবে আগামী জাতীয় সংসদ। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন, পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পঞ্চদশ সংশোধনীর রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। যদি আপনি ইন্টারপ্রিটেশনের কথা বলেন, আমি বলবো অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। গত 4 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি, জামাত সহ কয়েকটি সংগঠন। প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দিয়েছিলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করতে যাচ্ছে আজ। জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হবে কাতারের দোহায়, যেখানে ফুটবল বিশ্বের সেরা তারকারা অংশ নেবেন। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য কয়েক সপ্তাহ আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। পুরুষদের মধ্যে বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন 11 জন খেলোয়াড়। এনে নবমবারের মতো ফিফার বর্ষসেরা লড়াইয়ে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সর্বোচ্চ 4 বার এই পুরস্কার জিতেছেন তিনি। তবে এবার মেসির তালিকায় থাকা নিয়ে বিতর্ক হয়েছে। এছাড়াও একই দিন ঘোষণা করা হবে নারী বর্ষসেরা ফুটবলারের নামও। তালিকায় রয়েছেন 16 জন। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবার। বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনী বাতিল করে গণভোটের বিধান পুনর্বহাল। গুম খুনের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর। ওবায়দুল কাদেরের দেশ ত্যাগের ব্যাখ্যা চাইল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্তে 5 কার্যদিবসে কমিটি গঠন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। এবং ইভিএমে নয়, ব্যালটে হবে আগামী জাতীয় নির্বাচন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত কমিশন। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।